জনশক্তি রপ্তানি খাতে সিন্ডিকেট ভাঙতে কঠোর হচ্ছে সরকার। অভিযানে বাতিল হতে পারে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। $2,000 কোটি টাকার শাহবাগের সুপার স্পেশাল হাসপাতালে ভুতুড়ে পরিবেশ, অচল দামি যন্ত্রপাতি, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারছেন না এমপিওভুক্ত শিক্ষকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী, সিদ্ধান্ত ইসির। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই, নিচু এলাকা প্লাবিত। টাঙ্গাইলে তীব্র স্রোতে বাঁধ ধসে যাওয়ার বন্ধ আঞ্চলিক সড়ক। বাড়তি লাভের আশায় পার্বত্য অঞ্চলে সেগুন ইউক্যালিপটাসের একমুখী বনায়ন, ঝুঁকিতে পরিবেশ। বন্য প্রাণী মৃত্যু কমাতে তৈরি রোপওয়ে করিডোর। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চলছেই, নিখোঁজ সেনার মৃত্যুর খবর দিল পেন্টাগন। ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে উত্তপ্ত ভারত, মুক্ত রাহুল প্রিয়াঙ্কা। স্বাগত স্টার নিউজে, সাথে আছি আমি সূচনা হাসান। দেখছিলেন শিরোনাম। জনগণের করের টাকার সঠিক ব্যবহার না হওয়ায় অন্যতম উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে শাহবাগের সুপার স্পেশাল হাসপাতাল। সিঙ্গাপুরের আদলে প্রায় $2,000 কোটি টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণে 3 বছর পার হলেও পুরোদমে শুরু হয়নি কার্যক্রম। পাশের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে খণ্ডকালীন চিকিৎসক দিয়ে কোনো রকমে দেয়া হচ্ছে সামান্য সেবা। অচল পড়ে আছে বহু চিকিৎসা যন্ত্রপাতি। এ যেন শহরের বুকে এক ভুতুড়ে হাসপাতাল। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলামের রিপোর্টে। এ যেন 5 তারকা হোটেল, দেখে বোঝার উপায় নেই হাসপাতাল। তাও আবার সরকারি উদ্যোগে দেশের একমাত্র বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল এটি। এখানে পাওয়ার কথা ছিল জটিল রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা, তবে মিলছে না সিকিভাগ সেবাও। বড় অংশ জুড়েই এখন ভুতুড়ে অবস্থা। 2016 সালে শুরু হয়ে নির্মাণ শেষ হয় 2022 সালে। ব্যয় হয়েছে 1,867 কোটি টাকা। পরপর 2 দফা জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলেও এখনো পুরোপুরি সচল হয়নি হাসপাতালটি। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো একটা মানে কি বলবো, পঙ্গু একটা হাসপাতাল, যেখানে কোনো বড় চিকিৎসক নাই, কিছু নাই। তো আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে উইল স্টার্ট দিস হসপিটাল। হাসপাতালে 750 শয্যা, 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, 100 শয্যার আইসিইউ, 100 শয্যার জরুরি ইউনিট, 6টি ভিভিআইপি, 22টি ভিআইপি কেবিন এবং 25টি ডিলাক্স কেবিন রয়েছে, যার সিংহভাগই তালাবদ্ধ। হাসপাতালটি পুরোপুরি চালু করতে প্রয়োজন 300 চিকিৎসক সহ প্রায় 1500 স্বাস্থ্যসেবা কর্মী। এর মধ্যে মাত্র 120 জন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে দক্ষিণ কোরিয়ায়। যদিও এসব লোকবল কেউই এই প্রতিষ্ঠানের নয়। এবার নতুন করে প্রশিক্ষণের অজুহাতে প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়াতে চায় কর্তৃপক্ষ। এই চুক্তি তো আসলে 2016 সাল থেকে আপনার হ্যান্ডওভারের পরে শেষ হয়ে যাওয়ার কথা। প্রতিবারই কিছুদিন পর পর এটা আপনার চেঞ্জ হয়েছে। এই মনে হয় 3 বা 4 বার মনে হয় টাইম এক্সটেনশন হয়েছে। তো আমাদের এই 2টা কারণে আমাদের, এবং আরেকটা হচ্ছে যে আমাদের ভ্যাট ট্যাক্স দেওয়া হয়নি। যে ভ্যাট ট্যাক্সটা গভর্নমেন্ট ফান্ড থেকে আমাদের ভ্যাট ট্যাক্সটা দেওয়া হয়েছে। এই 3টা মোট কারণে আমাদের টাইম এক্সটেনশন করতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প পরিচালকদের অদক্ষতা ও প্রকল্প বাস্তবায়নে প্রক্রিয়াগত দুর্বলতার কারণে স্বাস্থ্য খাতে সরকারের বড় বিনিয়োগেরও সুফল মিলছে না। যেই কারণে এত বছর চালু হলো না, কোথায় গ্যাপ ছিল, কোন জায়গাটায় গ্যাপ ছিল? আপনি সেই একই ভুল যদি আবার করেন, তাহলে 2 বছর পরে আবার সময় বাড়াবেন। সেই জায়গায় যদি আপনি মনোযোগ না দেন, তাহলে কিন্তু এই প্রকল্পের যে উদ্দেশ্য বা যে বেনিফিটটা আমরা এখান থেকে আশা করছি, সেটা কিন্তু আসবে না। হাসপাতাল আছে যন্ত্রপাতিও, কিন্তু সচল হচ্ছে না সেবা। সংযোজন আর ব্যবহার না হওয়ায় শত কোটি কোটি টাকার যন্ত্রপাতি এখন নষ্ট হওয়ার ঝুঁকিতে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে প্রার্থী হতে পারছেন না এমপিওভুক্ত শিক্ষক, ঋণ বিল খেলাপি ও দ্বৈত নাগরিকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী। সংশোধনীর এই প্রস্তাব শীঘ্রই সরকারের কাছে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব।
সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এখন তা পাঠানো হচ্ছে সরকারের কাছে। এ নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে হয়েছে বৈঠক। পরে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। ঋণ ও বিল খেলাপিদের নির্বাচনে অযোগ্য করে সংশোধন হচ্ছে আইন। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ। আইন সংশোধনের জন্য সরকারের কাছে তাই প্রস্তাব পাঠানো হচ্ছে শিগগিরই। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। 31 আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। এরপরে আসতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ভেতরের পাতায় পাতায় জল ছাপে আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 3 শহীদ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া ইসরায়েল ব্যতীত শব্দ বন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে পাসপোর্টে। এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুল হাসানের রিপোর্ট। একটি ছোট্ট বই, পাসপোর্ট, বহন করে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের পরিচয়, কূটনীতির বার্তা আর জাতীয় ইতিহাস। 6 বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয় এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। নতুন সরকারি আদেশে পাসপোর্টে আবারও ফিরছে বহু আলোচিত ইসরায়েল ব্যতীত এই শব্দবন্ধ। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষও। সরকারের পদক্ষেপটা ভালো হয়েছে, এটাই হওয়া উচিত। একজন মুসলমান কান্ট্রি হিসেবে এটাই করা উচিত যে ইসরায়েলের সাথে সম্পর্ক করা ঠিক না। যদি আমাকে ইসরায়েলের পক্ষে সাপোর্ট করতে হয়, এটা অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমার সাপোর্ট করা উচিত না। এবং প্রতিটি বাঙালি এবং মুসলিম হিসেবে আমি এটাই বলবো যেন আমাদের আগের রুলসটাই কন্টিনিউ হয়। উঠানোটাই আসলে ভুল সিদ্ধান্ত ছিল। এখন যে আবার আসছে, কারণ আমরা এখানে মুসলিম কান্ট্রি এবং এটা অনেক আগে থেকেই এই নিয়মটা চলে আসছে যে ইসরায়েল, এবং শুধু আমাদের দেশ না, অন্যান্য অনেক দেশেই এটা আছে। শুধু শব্দবন্ধ নয়, বদলাচ্ছে ই পাসপোর্টের ভিজুয়াল পরিচয়ও। নতুন জলছাপে জায়গা পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের 3 শহীদ, রংপুরে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদ, উত্তরায় পানি হাতে থাকা মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি। এছাড়া জাতীয় প্রতীক, ঐতিহাসিক স্থাপনা ও বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাস যুক্ত হচ্ছে। এখন যেহেতু জেনারেশন আপডেট হচ্ছে, এখন আস্তে আস্তে আমাদেরকেও নতুন জেনারেশনকেও চেনাতে হবে যে গণ অভ্যুত্থান যেগুলো হচ্ছে, আবার আমরা যে 71-এর জিনিসও ভুলে যাব তাও হবে না। বিশ্বকে আমার কাছে মনে হয় যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পরিবর্তনটা এসেছে, কিংবা মানে বাংলাদেশে যে নেক্সট টাইম অন্য কোনো ফ্যাসিস্ট সরকার যাতে না আসে, সেটার একটা প্রতীক হিসেবে এটা কাজ করবে। এই ইনফরমেশনগুলো যদি আমরা মানে এই পাসপোর্টের মাধ্যমে জানাইতে পারি, তাহলে হয়তো পরবর্তী জেনারেশন এটা মানে ভালোভাবে জানতে পারবে। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতনের পর সরকারের পররাষ্ট্রনীতির বার্তা এবং বিশ্ববাসীর মাঝে জুলাই অভ্যুত্থানকে তুলে ধরার সুন্দর প্রয়াস হিসেবেই দেখছেন এই অধ্যাপক। বিএনপি সরকার যদি পুরাতন সেই প্রতীকগুলো, ফেসিবাদী প্রতীকগুলো, কর্তৃত্ববাদী প্রতীকগুলোকে মুছে বা দূর করে বা এগুলোকে ডিলিট করে দিয়ে আমাদের যে গণঅভ্যুত্থানের শক্তির প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং বাংলাদেশের মানুষের যে প্রতীক, সেগুলোকে ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাই। তবে পুরনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন নেই। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে 14টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপে এয়ারবাস থেকে আরও 10টি উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে চুক্তি হবে আগামী 31 আগস্টের মধ্যেই। বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, কারো চাপে নয়, বহরে বৈচিত্র্য আনতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নাইমা আবির রিপোর্ট। দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ছিল বোয়িংয়ের প্রাধান্য। এবার ভাঙছে সে আধিপত্য। বহর বাড়াতে আর এক ইউরোপীয় জায়ান্ট এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুক্তি হবে আগামী 31 আগস্টের মধ্যেই। আমরা আশা করি 31 আগস্টের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করব। 10টা আমরা এগুলি সবগুলি পাবো আমরা 31 থেকে 35-এর মধ্যে। বাট ইন বিটুইন পিরিয়ডে আমরা ওই ধরনের এয়ারক্রাফটগুলি আমরা লিজ নিয়ে আমরা চালাবো। আশা করছি 10টা লিজ নিয়ে আমরা আপাতত কতটুকু কভার করতে পারি। বিমান প্রতিমন্ত্রী জানান, কারো চাপে নয়, বহরে বৈচিত্র্য আনতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জিও পলিটিক্সের ব্যাপারে তো একটা বিষয় থাকেই আর কি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা তো আমাদের নীতি আর কি। আর এমনি মিক্স ফ্লাইটও আমাদের করা দরকার, একটা ফ্লিটের উপর নির্ভর না করে। আর এয়ারবাসটা খুব পপুলার, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি বোয়িংয়ে, কিন্তু এয়ারবাসটাও পপুলার এবং এখানে সিট সংখ্যা বাড়ানো যায়। এর আগে দেশের কথা না ভেবে এয়ারবাসের সঙ্গে একটি অসম চুক্তি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে বিমান প্রতিমন্ত্রীর সাফ জবাব, এই সরকারের চুক্তি হবে দেশের স্বার্থ রক্ষা করেই। আমাদের নিজস্ব যে ক্যারিয়ার আছে, তা দিয়ে আমাদের নিজস্ব লোকগুলো যদি ক্যারি করে, তাতেও আপনার 47টি বিমানের দরকার। আমাদের এখন 17টি বিমান সচল আছে, তার মধ্যে 2-3 বছরের মধ্যে কিছু গ্রাউন্ডেড হয়ে যাবে। আমাদের বিমান এমনিই কিনতে হবে। তো এটা আমার মনে হয় না অসম কোনো কিছু হচ্ছে, এটা আমাদের নিডস, আমাদের দরকার। সবকিছু ঠিক থাকলে 2031 সাল থেকে বিমানের বহরে যুক্ত হবে এসব উড়োজাহাজ। করার জন্য বাড়াচ্ছে, তো হোয়াই নট বিমান করবে না কেন? নাইমা আবির, স্টার নিউজ, ঢাকা। পারস্য উপসাগরে দীর্ঘ 4 মাসের বন্দি দশা পেরিয়ে অবশেষে দেশে ফিরলেন এমভি বাংলা জয়যাত্রা জাহাজের 17 নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর হয়ে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছান তারা। বিমানবন্দরে নাবিক আর স্বজনদের সাক্ষাতে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। এই ফেরা শুধু একটি যাত্রার সমাপ্তি নয়, বরং মৃত্যু ভয় জয় করে যেন নতুন জীবনের পদার্পণ। মঙ্গলবার বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন এমভি বাংলার জয়যাত্রার 17 নাবিক। মাঝপথে আমরা গেছিলাম, যার পর আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তখন ভিতরে একটা ভয় কাজ করছিল। আমরা হরমুজে আটকা পড়ি, যুদ্ধ দেখেছি, ওখানে অনেক ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। তো তারপরেও আমরা সফলভাবে বের হতে পারছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। 1 তারিখ রাত 1:30 বাজে আমার পাশের ভারতে মিসাইল অ্যাটাক হইল। তখন ওখানে একটা অয়েল ট্যাঙ্কার ম্যানিফোল্ড ছিল, আগুনটা একদিন জ্বলছে, 6টা টাক পানি দিয়ে আগুন নিভাতে পারে নাই। এবং তখন এমন হয়েছিল যে অয়েল ট্যাঙ্কারের ওখানে 40টা ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট হলে আমাদের জাহাজটাও বাস্ট হয়ে যায়। দীর্ঘ 115 দিনের আতঙ্ক কাটিয়ে অবশেষে নিজ ভেটায় নাবিকরা। প্রিয় মানুষকে কাছে পেয়ে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। ফিক্সড এমবি ছিল, 50 এমবির মতো ওরা খরচ করতে পারতো। তো 50 এমবি দিয়ে আসলে কতটুকু কল করা যায়, কিভাবে দিন কাটাচ্ছে ওরা, সেগুলো নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম। এখন ফিরে পেয়ে আসছে, ভালো লাগছে অনেক। এর আগে বাংলার সমৃদ্ধির উপর হামলা হলে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করে ফিরেন নাবিকরা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার জাহাজ আর নাবিক দুই রক্ষা করে বিএসসি। দীর্ঘ প্রচেষ্টার পর 23 জুন ভোররাতে হরমুজ অতিক্রম করে বাংলার জয়যাত্রা। সেখান থেকে যায় দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে। এরপরই দেশের পথে রওনা দেন 17 নাবিক। আমাদের জাহাজটা বেরোতে পারতো না। আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের কমোডর মোহাম্মদুল মালুক স্যার অত্যন্ত প্রুডেন্সের সহিত এই ডিসিশনটা নিয়েছিল। যদি না হয়তো আজকেও জাহাজ এখানে স্ট্যান্ডার্ড থাকতো। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া জাহাজ এবং নাবিকদের মুক্ত করে আনা সমুদ্রপথে বাংলাদেশের কূটনৈতিক দক্ষতার দৃষ্টান্ত বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীর রাজারবাগে পলাশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় সবুজবাগের রাজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই আর্তনাদ ভাইহারা এক বোনের।
মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম এবং দুহাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি এলাকায় বিভিন্ন সামাজিক বিরোধের বিচার সালিশেও অংশ নিতেন বলে জানিয়েছেন তার পরিবার। মোবাইল চুরি হয়েছে, ওই চোরকে আমরা ধরছি আর কি। হ্যাঁ, ধরার পরে ভাই বললো যে ঠিক আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো বা টাকা নাহলে ফোনটা এনে দেওয়া হোক। এই বিচার উনি করতেছিল। করতে করতেই পিছন থেকে প্রায় পাঁচজনের মতো লোক এসে এলোপেথরি আর কি কোপায়। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ও বিএমপি করতো, ওর অনেক শত্রু ছিল। কে এই এটার সাথে জড়িত আমরা জানি না, আপনারা তদন্ত করে বের করবেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে জানিয়েছে পুলিশ। যেখানে পলাশ নামে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তো আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের থানা পুলিশ, জেলা পুলিশের অন্যান্য ইউনিট, অর্থাৎ আমার ডিভিশনের অন্যান্য ইউনিট, ডিবি, সিটিটিসি প্রত্যেকটা ইউনিট কাজ করছে। আমরা কে ঘটনায় জড়িত, ঘটনার পিছনে কী কারণ আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এই ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম 15 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দুষলেও তারা বলছেন, বৈরী আবহাওয়ায় পেঁয়াজ নষ্ট হওয়ায় দাম বাড়তি। পর্যাপ্ত মজুদ থাকলেও পেঁয়াজের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ সংরক্ষণ সহ কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজারে তদারকির তাগিদ বিশেষজ্ঞদের। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজের আড়ত বিক্রির জন্য অনেকের মতো পেঁয়াজ বাছাই করছেন ফরিদপুরের ব্যাপারী মোহাম্মদ হালিম মিয়া। তার দাবি, ফরিদপুর থেকে প্রতি কেজি পেঁয়াজ কিনতে হয়েছে 42 টাকায়। ঢাকায় আনতে প্রতি কেজিতে তার সাথে যোগ হয়েছে পরিবহন সহ আরও 4 টাকা খরচ। আড়তদারদের কাছে তিনি এই পেঁয়াজ বিক্রি করবেন 50 টাকা কেজি দরে। ফরিদপুর হাটে কিনছে আপনার 1700 থেকে 1750 পর্যন্ত কিনা হয়েছে। আসতে আপনি সব খরচ মিলে প্রতি কেজি 4 টাকার মতো খরচ আসার। বর্তমানে ব্যস্ত আছি 50 টাকা কেজি। এ বছর চাহিদার তুলনায় পর্যাপ্ত ফলনের পরও পেঁয়াজের বাজারে নেই স্বস্তি। গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 40 থেকে 45 টাকা বিক্রি হলেও এ সপ্তাহে তা মান ভেদে 55 থেকে 60 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। হুট করেই কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ভোক্তারা। গত এক সপ্তাহ আগে আমরা যা কিনলাম তার চেয়ে 15-20 টাকা বেশি। এটা হঠাৎ করে আমাদের জন্য অনেকটা বার্ডেন হয়ে যাচ্ছে। বিক্রেতাদের একটা ধরতে গেলে এটা বাহানা বা একটা অজুহাত যে পানির জন্য পেঁয়াজের দাম বেশি। তবে দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারদের। পেঁয়াজের আড়তেই দাম বেশি বলছেন বিক্রেতারা। কি কারণে দাম বাড়ছে এটা আমরা নিজেরও জানি না, কারণ আমরা আজকে দিয়ে বাজার বাড়তি, তখন আমরা কিরকম বাধ্যতামূলক আমরা কিনে আনতে হয়েছি। তবে আড়তগুলোতে বাড়তি দামের অভিযোগ অস্বীকার করে পাইকাররা বলছেন, সারা দেশেই পেঁয়াজের দাম বাড়তি। টানা বৃষ্টি আর বন্যাসহ যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দেশের বিভিন্ন স্থানে অনেক পেঁয়াজ নষ্ট হওয়াতে সরবরাহে কিছুটা ঘাটতির কথা জানান তারা। এক সপ্তাহ বৃষ্টি বদল গেল, এতে পেঁয়াজটা আমদানি কম হয়েছে। এই দিকে আবার আমদানি কম হওয়ার কারণে এদিকে চাহিদা বেড়ে গেছে। পেঁয়াজ টাইপের টেকসই হচ্ছে না, যারা রাখছে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেতেছে। যেমন মনে করেন 100 মণ যদি রাখে তার 30 মণ নষ্ট হয়ে যেতেছে। পেঁয়াজের পচন রোধে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করার দাবি এই কৃষি অর্থনীতিবিদের। পেঁয়াজ যেখানে সংরক্ষণ করা আছে সেখানে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে অতিবৃষ্টির কারণে, এবং পেঁয়াজ যেখানে শীতল সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানেও ভালোভাবে কাজ করছে না। এছাড়া মাঠ পর্যায়ে কৃষকরা যেন পেঁয়াজের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিতে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। সাদা মেঘের মতো এক চিমটি মায়া, হালকা
সুবাসে মিশে আগলে রাখা ছায়া নরম হাতের ছোঁয়ায় স্মৃতির ওই ক্যানভাসে ফুডেলা হাসছে আজ মমতার সুবাসে প্রয়োজনার আয়োজনের সেই পুরনো বন্ধনে ফুডেলা আছে হারানো স্মৃতির প্রতিটি ক্ষণে। স্বাদ ও ঘ্রাণ একদম আমাদের বাড়ির ভাঙানো আটার মতো, তাই না? ফুডেলা আটা ময়দা সুজি শুদ্ধতায় পূর্ণতায়। ফুডেলা একটি নাবিল পণ্য। বাংলা দেখছেন স্টার নিউজ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছাকাছি। পানি বাড়ায় 5টি উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এছাড়াও পানি বাড়ার সঙ্গে বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। ভারী বৃষ্টি ও উজানের ঢলে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। এ নিয়ে আরও জানাতে যমুনার পাড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আমাদেরকে জানাবেন যে কতটি ইউনিয়নের বাসিন্দারা বন্যার আতঙ্কে রয়েছে এবং কোন কোন পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে, আমাদেরকে জানাবেন। যাবৎ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত। সর্বশেষ 24 ঘন্টায় এই পয়েন্টটিতে কিন্তু যমুনা নদীর পানি 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে বিপদসীমার 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে সিরাজগঞ্জের কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও কিন্তু যমুনা নদীর পানি একই পরিমাণ অর্থাৎ 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এক সপ্তাহ যাবৎ টানা অব্যাহতভাবে পানি বৃদ্ধির ফলে কিন্তু ইতিমধ্যেই সিরাজগঞ্জের যমুনা নদীর যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। বিশেষ করে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর উপজেলার প্রায় 31টি ইউনিয়ন কিন্তু আসলে বন্যা কবলিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই সমস্ত এলাকার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে এবং নিম্নাঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু একটি বন্যা আতঙ্ক বিরাজ করছে। আরেকটি বিষয় যদি আমি বলি, আসলে সিরাজগঞ্জে প্রতি বছরই কিন্তু আমরা যেমনটি দেখি যে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। এই বছরও কিন্তু ইতিমধ্যে সিরাজগঞ্জের কাজীপুর সদর, শাহজাদপুর এবং চৌহালিতে কিন্তু নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আমরা যেমনটি দেখছি, খবর দিচ্ছিলাম যে গত সপ্তাহ থেকেই কিন্তু আসলে কাজীপুরের যে চরাঞ্চল এবং শাহজাদপুরের চরাঞ্চল, এই দুটি উপজেলার চরাঞ্চলে যে ভাঙন দেখা দিচ্ছে, আসলে চরাঞ্চলের যে ভাঙনগুলো এগুলো রোধেও কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না। অবশ্য অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সিরাজগঞ্জ সদর এবং চৌহালির যে নদী ভাঙন সেটি রোধে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভাঙন রোধের জরুরি যে কাজ সেগুলো কিন্তু করা হয়েছে। আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সাথে, তিনি আমাদেরকে যেখান থেকে যেমনটি জানানো হয়েছে যে সিরাজগঞ্জের যে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে এটি মোকাবেলার জন্য কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য সেবা প্রদানের জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বন্যা কবলিত যে এলাকাগুলো সেগুলোতে কিন্তু যে ঝুঁকি মোকাবেলার জন্য কিন্তু মহড়া পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি যে বন্যাকালীন সময়ে যে ত্রাণ বিতরণ সেটিরও কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে বন্যা এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। যমুনার তীব্র স্রোতে ধসে পড়েছে আঞ্চলিক মহাসড়ক। এতে বন্ধ ভুইয়াপুর তারাকান্দির সড়কে বন্ধ সব ধরনের যান চলাচল বন্ধ। এ নিয়ে আরও জানাতে ক্ষতিগ্রস্ত সড়ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। রাব্বি, কত মিটার অংশ আসলে ধসে পড়েছে, সেই সাথে জানাবেন জরুরি পরিস্থিতি মোকাবেলায় কি কি উদ্যোগ নেওয়া হয়েছে?
গত 4 দিন ধরেই যমুনা নদীর যে রক্ষাবাটটি রয়েছে সেখানে ভাঙন শুরু হয় এবং গতকালকে এই যে আঞ্চলিক সড়কটি রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক, সেই সড়কটি ভেঙে পড়ে এখন পর্যন্ত 86 মিটার যে সড়ক সেই সড়কটি ভেঙে পড়েছে এবং ধসে পড়েছে। এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে এবং পানি উন্নয়নের পক্ষ থেকে এবং স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন তারা একাধিকবার এখানে পরিদর্শন করেছে এবং ভাঙন শুরু হওয়ার পর থেকেই এখানে ডাম্পিং কার্যক্রম এবং জিও ব্যাগ ফেলা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 4000-এর অধিক জিও ব্যাগ কিন্তু এখানে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত যে ভাঙন যে নিয়ন্ত্রণ সেটি এখানে নিয়ন্ত্রণটি আসেনি। এই যে ভুয়াপুর এবং তারাকান্দি যে সড়কটি রয়েছে সেই সড়কে 4 দিন ধরে কিন্তু একেবারে যান চলাচল বন্ধ রয়েছে, যার ফলেতে এই সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে জামালপুরের যে তারাকান্দি রয়েছে সেখানে যমুনা সার কারখানা রয়েছে, সেই সার কারখানার পরিবহনগুলো কিন্তু এই সড়কটি দিয়ে ব্যবহার করে থাকে, যার ফলে যেহেতু এই সড়কটি ভাঙন, এই স্থানীয় এবং প্রশাসন মিলে এই সড়কের যান চলাচলটি বন্ধ রেখেছেন। 10 থেকে 12 কিলোমিটার ঘুরে কিন্তু তাদের যাতায়াত করতে হয়েছে এবং অনেকটা দুর্ভোগ পোহাচ্ছেন। এই নদী পারের যারা রয়েছেন তারা দিন রাত অনেক আতঙ্কে পার করছেন। ইতিমধ্যেই এই নদী তীরের মানুষ যারা ছিলেন তারা তাদের ঘরবাড়ি থেকে যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছেন। যদিও যমুনা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপরে ওঠেনি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যমুনা নদীর পানি 73 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। যদিও এই পানিটি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে, যেহেতু বর্ষার শুরু থেকে এই যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। আর এই যে রক্ষাবাটটি রয়েছে সেই রক্ষাবাটটি যদি ভেঙে যায় সেক্ষেত্রে 4 থেকে 5টি উপজেলা প্লাবিত হতে পারে এবং কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রবি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যমুনা তীব্র স্রোতে ধসে পড়েছিল আসলে বিভিন্ন সড়ক, সেই খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। দীর্ঘদিন ড্রেন সংস্কার না হওয়ায় ঝিনাইদহ পৌর শহরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে পানি উঠছে বসতঘর, দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানে। অনেক এলাকায় ড্রেনের ময়লা, পানি, আবর্জনা আর কাঁদায় ডুবে থাকছে সড়ক। নগরবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার বিপাকে তারা। বৃষ্টির পর সড়কে হাঁটু পানি, বন্ধ চলাচলের পথ। পানিতে মিশে গেছে ড্রেনের আবর্জনা আর নোংরা কাদা পানি। এমন চিত্র ঝিনাইদহ পৌরসভার। পৌর শহরের প্রায় 40% এলাকার অবস্থাই এমন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সংস্কার হয়নি ড্রেন, নির্মাণ হয়নি নতুন কোনো নালা, ফলে অচল হয়ে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। পানি ওঠে খুব, হাঁটু পর্যন্ত পানি ওঠে, মাজা পর্যন্ত। হাঁটা চলা খুব কষ্ট হয়, হাঁটা মোটা যায় না, কলে পিঠে কাজ করতে কষ্ট হয়। ঘরের মধ্যে ঢুকে যায় 1.5 ফিট পর্যন্ত, পরে বৃষ্টি থামলে অল্প অল্প করে প্রায় 10 ঘন্টা পরে যায় একটু কমে। সড়ক জলমগ্ন থাকায় স্কুল কলেজে যাতায়াত সহ প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে বাসিন্দাদের। পৌরসভার বেশ কয়েকটি মহল্লাতে এই অবস্থা, চরম দুর্ভোগে বাসিন্দারা। এমনকি পানি জমে থাকছে স্কুলের মাঠেও। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা স্কুল পাঠে যাইতে গেলে খুব সমস্যা। বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, যাতে যাতে বাচ্চা পড়ে গেল। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি বেঁধে যায়, চলাই যায় না। এটা ভালো, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে পড়িয়ে যাওয়ার মতো নয়, কোনোভাবেই চলা যায় না রোডে। পৌর প্রশাসক বলছেন, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে জলাবদ্ধতা নিরসনে শিগগিরই নেওয়া হবে উদ্যোগ। ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে এবং শহরের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে কষ্টের শিকার হচ্ছে। এই কষ্ট লাঘবের জন্য ঝিনাইদহ পৌরসভার একাধিক টিম গঠন করা হয়েছে, একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। আমাদের পৌরসভার কর্মচারীরা জলাবদ্ধতা দূরীকরণে যেখানে যতটুকু করার সুযোগ রয়েছে সার্বিকভাবে চেষ্টা করছে। ঝিনাইদহ পৌরসভার 332 কিলোমিটার ড্রেনের মধ্যে মাটির কাঁচা ড্রেন প্রায় 250 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নীলফামারীতে টাকার বিনিময়ে পরীক্ষা ছাড়াই একটি স্কুলের অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগের অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করে ওয়েবসাইট হ্যাক হওয়ার দাবি প্রধান শিক্ষকের। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসারের। পারভেজ রুবেলের তথ্য ছবিতে রিপোর্ট। নীলফামারী জলঢাকার গোপালঝাড় বহুমুখী উচ্চ বিদ্যালয় অফিস সহায়ক ও নৈশ প্রহরী পদে নিয়োগের 2024 সালের 1 মে বিজ্ঞপ্তি দেয়া হয়।
অফিস সহায়ক পদে আবেদন করেন আলমগীর হোসেন। তার দাবি, পদটিতে পরীক্ষা ছাড়াই নিয়োগ দিতে ৮ লাখ টাকা ঘুষ নেন প্রধান শিক্ষক ও সভাপতি। তবে টাকা নিলেও নিয়োগ দেওয়া হয়নি তাকে। আরও বেশি টাকায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে নেওয়া হয়। অফিস সহায়কের কথা, চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে যে টাকাটা নিয়েছে ৮ লক্ষ টাকা, সেই টাকাটা নিয়ে আমাদের কোনো পরীক্ষাও রাখে নাই। এখন শুনির পেয়েছে উনি নিয়োগ দিয়ে নাকি এখন বিলের জন্য দৌড়াদৌড়ি করতেছে। অভিযোগ আছে, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ভাতিজা সবুজকে নৈশপ্রহরী পদে নিয়োগ দেওয়া হয়েছে ঘুষের বিনিময়ে। আমি 4 টাইম আসিনো ম্যানেজিং কমিটির সদস্য। এর আগে যে নিয়োগ হয়েছিল এগুলো জানি। এই দুটো নিয়োগের কথা কোনো জানিও না, আমার তো কোনো স্বাক্ষর নেই নাই। প্রধান শিক্ষক ঘুষের কথা অস্বীকার করলেও স্বীকার করেছেন তৎকালীন সভাপতি। দাবি করেন ঘুষের টাকার ভাগ গেছে শিক্ষা অফিসেও। সবারই শিক্ষা অফিসে একটা আসলে বেশি নিয়োগ দিয়ে দিয়ে খুব জায়গা যখন এসে নেই আলমগীর মনে করো যে টাকা দিচ্ছে, মনে করো 8 লক্ষ টাকা দিচ্ছে, আমরা 3.5 লক্ষ টাকা দিচ্ছি। পরে যখন আমরা দিয়ে নাকি তার ক্ষতিপূরণ পোষে দেওয়া হচ্ছে তাদের। কম্পিউটার দোকানে পাসওয়ার্ড ইউজার ব্যবহার করে কে যেন শুধু ব্যান্ড সেটা দিয়েছে। এটা আমি পরে তার সাথে অনেক কথা কাটাকাটি করেছি এবং বলছি যে না, এটা দেওয়া ঠিক নয়। আমাদের হাজিরায় তারা স্বাক্ষর নেই, তারা আসে না আমাদের এখানে, আমি তোমার টাকা নিই। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, নিয়োগকৃতদের বেতন চালুর বিষয়ে আবেদন দিয়েছেন প্রধান শিক্ষক। ঘুষ বাণিজ্যের অভিযোগটি তদন্ত হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তাও দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নিয়োগ হয়েছে সেটাই তো সে জানাইছে, তা না হলে তো আমার কাছে ফাইল আসবে না। আর এই যে পাসওয়ার্ড হ্যাক করা, এটা তার ভিত্তিহীন কথা। 32টা কাগজ এটি দিয়েই এমপিভুক্তি করতে হয়, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি তার অনিয়ম। 1971 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে 500 শিক্ষার্থী পাঠদানে 16 জন শিক্ষক সহ 5 জন কর্মচারী রয়েছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। আটক আরও 70 জন আন্দোলনকারীকেও ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধীদের এমন আচরণকে কালো দিন বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। তবে সরকারের দমন পীড়নের মুখেও আন্দোলন জোরদার করতে গভীর রাতে যন্তর মন্তরে পৌঁছান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সিজেপির বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেন তিনি। দিল্লিতে আন্দোলন চলমান রয়েছে। এদিকে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন। ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে টানা 11 দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিশ্চিত করেছে, পূর্ব সময় রাত 7টা থেকে এই নতুন দফা হামলা শুরু হয়। সেনকম জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সুসংহত করা এবং আন্তর্জাতিক নৌপথে ইরানের হুমকি ও সামরিক সক্ষমতা তছনছ করে দেওয়ার লক্ষ্যেই ধারাবাহিক এই হামলা চালানো হচ্ছে। বেশ কয়েকদিন ধরে চলে আসা এই তীব্র মার্কিন আক্রমণের ফলে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালী অঞ্চলে চরম উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। গত 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ হওয়া 28 বছর বয়সী মার্কিন সেনা নিহত হয়েছেন বলে ধারণা করছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আগে নিখোঁজ তালিকাভুক্ত থাকলেও এখন ওই সেনা মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। একই হামলায় আরও 2 মার্কিন সেনা সদস্য প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনায় গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া চলমান সংঘাতেও যুদ্ধে এ পর্যন্ত মোট 18 জন মার্কিন সেনার মৃত্যু হলো। মার্কিন বাহিনীর একের পর এক সেনা হতাহতের ঘটনা ওয়াশিংটনের ভেতরে রাজনীতিতেও চাপ বাড়াচ্ছে। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।